হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখে নেব অন্নপূর্ণা যোজনার জন্য যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম দেওয়া হয়েছে, যেটাকে আমরা অন্নপূর্ণা যোজনা হিসেবে জানছি। তো সেটা কিভাবে ফিল আপ করতে হয়। তো দেখো, প্রথমে আমি বেশি কথা না বলে শুরু করছি। প্রথমেই কি লেখা আছে না, প্রতিটা বিভাগের টিক বা চেকবক্সের বিকল্প নির্দেশাবলী, মানে প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী ও যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। যেগুলো দরকার সেগুলো পূরণ করো, যেগুলো নয় সেগুলো নয়, দিও না। তো প্রথমে পারিবারিক পরিচয়, এখানে বিকল্প ইনপুট, মানে এইখানটা আমাদের লিখতে হবে। আর নির্দেশনা হচ্ছে এইখানে, মানে এখানে নির্দেশনা দিয়েছে যে এইখানে যে আমরা ফিল আপটা করবো, কীভাবে ফিল আপ করবো সেই একটা দিয়েছে। তো দেখা যাক, পরিবারের প্রধানের নাম এইচওএফ। আমরা হেড অফ দি ফ্যামিলির নাম দেবো এখানে। যে ধরো কারোর বাবা হেড অফ দি ফ্যামিলি, সে বাবা দেবে। কারোর দাদু তাহলে দাদু দেবে। কারোর মা তাহলে মা দেবে। তো মায়ের নামটা, বাবার নামটা লিখলে এখানটা করে পুরো নামটা লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। কী হবে না, আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডে যেরকমভাবে বানান লেখা আছে সেই বানান এখানে দেবে। যদি ক্যাপিটাল লেটারে থাকে ক্যাপিটাল লেটারে, যদি স্মল লেটারে থাকে স্মল লেটারে, মানে এক্স্যাক্টলি আধার কার্ড অনুযায়ী। জন্ম তারিখ, দিন, মাস, বছর হিসেবে দিয়ে দিও। তারপর পরিবারের প্রধান লিঙ্গেও, মানে প্রধানের লিঙ্গ, এই যে কে, বাবা নাকি মা। বাবা হলে পুরুষ, মা হলে মহিলা, তার মানে সেই রকম জায়গায় টিক দিতে হবে। যদি বাবা হয় বা দাদু হয় তাহলে পুরুষ, যদি মা হয় তাহলে মহিলা। পরিবারের প্রধানের আধার নম্বর, আধার নম্বরটা এক্স্যাক্টলি বসিয়ে দেবে করে 12টা নাম্বার। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে লিখবে, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, যতজন সদস্য পরিবারের ততজন লিখবে। সেটা কীভাবে লিখবে, শুধুমাত্র সংখ্যা। ধরো 10 জন কারোর বাড়িতে মেম্বার আছে, তো আমাদেরকে 10 বলে লিখতে হবে। যদি 4 জন থাকে 4 এরকম লিখতে হবে। ঠিকানা, আধার কার্ড খুলবে, আধার কার্ড অনুযায়ী যেই ঠিকানাটা আছে সেগুলো দেবে। তার সাথে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এটসেট্রাও দিয়ে দিও। যোগাযোগ নাম্বার হচ্ছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে পরিবারের প্রধান, এই যে এইচওএফ যার নাম দিচ্ছ, তার আধার নম্বরটা যেই মোবাইল ফোনের সাথে যুক্ত, যেই মোবাইল নাম্বারের সাথে যুক্ত, সেই নাম্বারটা দিও। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে আধার সম্পর্ক এবং তাদের আধার নম্বর। এটা কি হবে না, এখানে প্রধান পরিবারের নাম দিলাম, পরিবারের প্রধান নাম দিলাম। কারোর বাবার নাম, তো সেখানে দিলাম। এবার সদস্য একে কার নাম দেবো, সদস্য টুতে কার নাম দেবো। সদস্য একে নাম দিলাম, তার আমি ধরে নিচ্ছি তার পরিবারের মেম্বার হচ্ছে 4 জন, বাবা মা ছেলে মেয়ে। তো সেখানে সদস্য 1-এর নাম দিলাম, স্ত্রীর নাম দেবো, তার মানে মায়ের নাম দেবো। আমি যদি ফিল আপ করি আমার মায়ের নাম দেবো এখানে সদস্য 1-এ। আর পরিবারের প্রধান আমার বাবা, তাই জন্য যেহেতু আমার পরিবারের প্রধান বাবা, তাই জন্য সদস্য 1-এর নাম দিলাম মা। তার জন্ম তারিখ, আধার কার্ড খুলবে, যেটা লেখা আছে সেটা দিয়ে দেবে। দিন, মাস, বছর অনুযায়ী। লিঙ্গ হচ্ছে মা যদি হয় ফিমেল, তার মানে মহিলা দেবে। পরিবারের প্রধানের সাথে সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ, তাই জন্য ওয়াইফ দিয়ে দিতে পারো। আর আধার নম্বরটা যেটা আছে সেটা দিয়ে দেবে। যদি বাড়িতে এই সদস্য 1, 2, 3, 1, 2, 3, 4-এর মধ্যে যদি 5 বছরের কম বয়স হয়, তাদের যেহেতু আধার নম্বর নেই, তাই জন্য এই যে নে বলে চিহ্নিত করবে। নে না বলে আধার নম্বরে না চিহ্নিত করবে। যদি 5 বছরের কম বয়সী বাচ্চা থাকে, তাহলে আমি কার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার করছি, আমার মায়ের জন্য করছি, তাহলে আমি হ্যাঁতে টিক দেবো, হ্যাঁতে। সদস্য 2-এর নাম দেবো আমার নাম। তারপর আমার জন্ম তারিখ, সেটা আধার কার্ড অনুযায়ী। তারপর লিঙ্গ, যা আমি ফিমেল, তো লিখে দেবো ফিমেল। আমার জন্য কি ফিল আপ করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার? আমি করছি না, তাই জন্য কোনো বক্সে কোনো দাগ দেবো না। পরিবারের প্রধান কি করছে না, প্রধানের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার যেহেতু নয়, তাহলে আমি তো দাগ দেবো না। শুধু সদস্য 1 মায়ের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার, তাই হ্যাঁ দাগ দেবো, মানে টিক দেবো। ঠিক আছে। তারপর সেমভাবে আমরা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক দেবো। আমি যেহেতু ডটার, তাই জন্য ডটার দিলাম। ফাদারও দেওয়া যেতে পারবে। আধার নম্বর দিলাম, আধার কার্ডের যে 12টা নাম্বার সেটা দিয়ে দিলাম। সদস্য 3-এ কার নাম হবে না, সদস্য 3-এ আমার যদি ভাই থাকে বা বোন থাকে তার নাম হবে। তারপরে জন্ম তারিখ হবে, জেন্ডার, পরিবারের সাথে সম্পর্ক, আধার নম্বর সেমভাবে লিখে দেবো। আর যেহেতু ভাই হলে ভাই বা বোন যেই হোক না কেন, সে যদি অন্নপূর্ণা ভাণ্ডার না করে, তাহলে তাই সেখানে দাগ দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট আসি। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংকের অ্যাকাউন্ট, যেখানে নগদ অর্থ স্থানান্তর করা হয়। এইচওএফ, মানে যে হেড অফ দি ফ্যামিলি, তার ব্যাংকের নাম্বার দিলাম, ব্যাংকের নামটা দিলাম।
তার অ্যাকাউন্ট নাম্বার দিলাম, আইএফএসসি কোড দিলাম, যেখানে মানে এখানে বলেছে ডিবিটি, এখানে কি বলেছে না, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে ডিবিটির সাথে, মানে আধার কার্ডের সাথে ডিবিটি যেটা লিঙ্ক আছে সেটাই শুধু প্রোভাইড করতে হবে। তোমার যদি 10টা অ্যাকাউন্ট থেকে থাকে, 10টা অ্যাকাউন্ট দেওয়ার দরকার নেই, যেটা শুধুমাত্র ডিবিটি লিঙ্ক করা আছে সেটা দেবে। তো এখানে ব্যাংকের নাম দিলাম, অ্যাকাউন্ট নম্বর দিলাম, আইএফএসসি কোড দিলাম, সদস্য এক মানে মায়েরটা দিলাম সেমভাবে, বা আমার যদি থাকে আমারটা দিলাম, আর যদি 5 বছরের ছোট হয় বা তার তো থাকবে না, তাহলে তার দেওয়ার দরকার নেই, আর যদি বড় হয় তাহলে দিও। পরেরটা দেখি, সেম, এটা কন্টিনিউ সেম হবে। হ্যাঁ, তারপর 11 কী বলেছে দেখি না, এপিক অর্থাৎ ভোটার কার্ডের এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য, মানে ভোটার তালিকার অংশ নম্বর সহ, মানে আমাদের যে 4জন আছে বা যতজন পরিবারের মানুষ আছে, 10জন বা 5জন বা যতজনই থাকুক না কেন, তাদের যে ভোটার তালিকায় অংশগ্রহণ আছে সেটা দেখানোর জন্য এইটা দিয়েছে। তো যাদের এইচওএফের এপিক নম্বর দিয়ে দিও, বিধানসভা ক্ষেত্র অংশ নং দিয়ে দিও, দেখে নেবে ভোটার কার্ডে লেখা আছে সব কিছু, এখানে দিয়ে দিও। সদস্য 1 মানে মায়ের এপিক নাম্বার দেবে, ভোটার কার্ডে খুলে দেখবে একটা ডিজিট আছে, সেই রকম কয়েকটা ডিজিটের লেটারও আছে, অ্যালফাবেটও, সরি, লেটারও আছে, নাম্বারও আছে, দুটো মিলিয়ে একটা এপিক নম্বর তৈরি হয়েছে, সেই এপিক নম্বরটা দিও। বিধানসভা ক্ষেত্রে অংশ নম্বর সেমই হবে, সেগুলো দিয়ে দিও। সদস্য বা সদস্য যাদের ভোটার কার্ড আছে তাদের দিও, যাদের ভোটার কার্ড হয়নি এখনো ছোটো আছে তাদের দেওয়ার দরকার নেই। পরেরটা দেখি, বিভাগ। বিভাগ মানে কি না, ইউআর মানে জেনারেল, অসংরক্ষিত, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, ইউআর ইডাব্লিউএস নাকি এসসি এসটি ওবিসি নাকি পিভিটিজি। যদি এইগুলোর মধ্যে কোনোটা তো তোমরা একটা, যেটা তোমরা সেটা দিও, সঠিকটা দিও। যদি ইউআর হয় ইউআরে দিও, যদি এসটি হয় এসটিতে, বা এসসি হলে এসটিতে। তার কারণ প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। মানে যার যেই শংসাপত্র আছে, যদি এসসি হয় তার মানে তার একটা সার্টিফিকেট আছে, যদি এসটি হয় তারও সার্টিফিকেট থাকবে, ওবিসি সবারই থাকবে, উইদাউট ইউআর। যার নেই সেটা বাদ দিয়ে, যার আছে সেগুলো সবই দিতে হবে যখন দিতে হবে, তাই জন্য সঠিক তথ্যটা দেওয়াই বেটার। তারপর রেশন কার্ড। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক হবে, যদি না হয় নাতে টিক হবে। তারপর বলেছে কি না, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক হবে, না হলে না। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। আপনার কার্ডের ধরন কি? AY PHH SPHH আর KSY 1 2 নাকি ভর্তুকিহীন? ঠিক আছে, যার যেটা সে সেটা দেবে। যদি আর KSY 1 হয় 1, 2 হলে 2, যার যেটা সেটা দেবে। পরিবারটির রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছে নাকি না, তারা কিন্তু দেখতে চাইছে যে আপনারা তুলেন কি তোলেন, আপনারা সরকারের থেকে কোনো কিছু বেনিফিট পান কি পান না, সেই অনুযায়ী কিন্তু এগুলো দেওয়া হবে। তো যেটা ঠিক সেটা দিয়ে দেবেন। যদি হ্যাঁ হয় নিশ্চয়ই হ্যাঁই হবে, হ্যাঁ দেবেন। সম্পদ অর্থাৎ বাড়ির ধরন কীরকম, মানে আপনার বাড়িতে কি 3 বা 4টা তার বেশি পাকা ঘর রয়েছে, 3টের বেশি পাকা ঘর যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। পরিবারে জমির মালিকানা, হ্যাঁ অর্থাৎ নিশ্চয়ই থাকবে, যে যার পরিবারে থাকে, যারা ভাড়া বাড়িতে থাকে তাদের থাকবে না নিশ্চয়ই, কিন্তু যারা নিজের বাড়িতে থাকে তাদের তো থাকবেই। তো আর তো থাকবেই, তাই জন্য হ্যাঁ দিও, আর যাদের নেই তো না। আর তার সাথে কী কী লাগছে না, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, আর হালনাগাদ সহ তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি, এরকম জেরক্স লাগবে, মানে এগুলো দরকার আছে, তাহলে তুমি যে হ্যাঁতে হ্যাঁ দিয়েছো তার সেটা অ্যাকসেপ্টেবল হবে। নেক্সট দেখো, বলেছে কি না, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ কত। সদস্যদের মোট জমির পরিমাণ কীভাবে আমরা হিসাব করব না, আমাদের নিশ্চয়ই দলিল আছে, সেই দলিল অনুযায়ী হিসাব করতে হবে। সেটাকে আমরা কিসে বের করব না, শতকে বের করব, এখানে কিন্তু শতকে দিতে হবে, ঠিক আছে। তারপর যানবাহনের কথা বলেছে, অর্থাৎ আপনি পরিবারের কোনো, আপনার বা আপনার পরিবারের কোনো কি 4 চাকা গাড়ি আছে, অনিচ্ছিকভাবে মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না, সঠিক দিবেন, কারণ আধার কার্ড ফেললে কিন্তু সব কিছু বোঝা হয়ে যাবে। তো হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, একটি হলে একটি, দুটি হলে দুটি, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। অর্থাৎ কীরকম গাড়ি না, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত, অর্থাৎ যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটা এখানে, মডেল নেমটা এখানে দিতে হবে। এবার বলছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, অর্থাৎ এলআইসি কি করা আছে নাকি করা নেই। এইচআইভি করা যদি না থাকে তো না,
নাতি-চতুর্দিগ। এবার যদি হ্যাঁ, যদি করা থাকে তাহলে কিন্তু আমাদের অনেক কিছু দিতে হচ্ছে, যেগুলো কী না, যদি হ্যাঁ তবে সরকারি বেসরকারি বিমার অঙ্ক প্রিমিয়াম সহ বিবরণ উল্লেখ করতে হবে। যেমন এইচওএফ, বাড়িতে যে এইচওএফ হেড অফ দি ফ্যামিলি, তার সরকারিতে আছে না বেসরকারিতে আছে, বিমার অঙ্ক কত সেগুলো এখানে দিতে হবে। যদি সরকারিতে হয় সরকারিতে টিক দিয়ে বিমার অঙ্ক, কারোর সাম অ্যাসিওর্ড আছে আমি ধরে নিচ্ছি 20 lakhs or 2 lakhs, তো এখানে সেটা দিতে হবে। প্রিমিয়ামের বিবরণটা এখানে দিতে হবে। সদস্য এক মানে যে এইচ অফ দি হেড অফ দি ফ্যামিলির পরে যার নাম দিয়েছেন তাদের সেমভাবে এইচওএফের মতনই লিখতে হবে, সরকারি বেসরকারি, তার বিমার অঙ্ক, তার প্রিমিয়ামের বিবরণ, সদস্য 2 এ যদি থাকে তার, সদস্য 3 এ যদি তার, যতজনের থাকবে বাড়ি ততজনের লিখে দিতে হবে। ঠিক আছে, পরেরটা দেখি। পরেরটা হচ্ছে আয় বা পেশা, মানে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে ট্যাক্স কিছু দেয়? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। সঠিকটা দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকলে, প্যান কার্ড যদি থাকে অবশ্যই থাকবে। যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন। তো এইচওএফের প্যান নাম্বার, নাম, প্যান কার্ডের নাম্বারটা কী আছে এখানে, নাম কী আছে সেটা দেবেন, এক্স্যাক্টলি সেটা দেবেন। প্যান নম্বর দেবেন, সদস্য এক মানে আপনার মায়ের নাম আর প্যান নম্বর দেবেন, সেমভাবে 4 জনের দেবেন, মানে যতজন থাকবে ততজনের দেবেন, কিন্তু সঠিকভাবে দেবেন যদি হ্যাঁ হয় তবে। এবার হচ্ছে কর্মসংস্থানের ধরন। কর্মসংস্থান মানে কে কোথায় কাজ করছে এরকম একটা ব্যাপার। তো এইচওএফ কোথায় কাজ করছে, সরকারি ক্ষেত্রেও, বেসরকারি ক্ষেত্রেও, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, আংশিক সময়ের জন্য কর্মরত অর্থাৎ পার্ট টাইম, নাকি পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, নাকি অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত। এখানের মধ্যে আপনাদের যেটা, যদি সরকারি ক্ষেত্রে অবশ্যই সরকারিতে দেবেন, আর বেসরকারি হলে বেসরকারি, পার্ট টাইম হলে পার্ট টাইম, পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিক, যে যেখানে কাজ করে সে সেখানেরটা দিও। সদস্য এক মানে যিনি পাবেন আর কি, তো তিনি কোথায় কিছু করলে সেখানে টিক মারতে বলেছে। সদস্য 2, সদস্য 3 যদি কেউ না করে তাহলে দেওয়ার দরকার নেই। পরেরটা দেখি। পরেরটা হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, মানে পরিবারে কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত। যদি সবাই শিক্ষিত হয় তাহলে এখানে 4 জনের মধ্যে যদি 4 জনই শিক্ষিত হয় এখানে 4 লিখে দেবেন। আর যদি অশিক্ষিতর মধ্যে 4 জনই অশিক্ষিত হয় 4, আর যদি 2 জন অশিক্ষিত হয় 2 জন শিক্ষিত হয় তাহলে 2 2 করে লিখতে হবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। কত দূর পর্যন্ত পড়েছে, যতদূর পর্যন্তই পড়ুক না কেন তাদের একটা ডিটেলস চাই। ঠিক আছে, এখানে শিক্ষিত অশিক্ষিত, পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় তাহলে অবশ্যই শিক্ষিত, যদি অশিক্ষিত হয় ইন দ্য সেন্স যদি 8 অবধি পড়ে থাকে তাহলে ক্লাস 8 লিখে দিতে হবে। অশিক্ষিত হলে মানে একদমই যারা পড়াশোনা করেননি, স্কুলে যাননি তাদেরকে বলছে, তাহলে সেখানে টিক মারবে। সেম সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, 5 লিখতে হবে। এর পরেরটা কি বলেছে না, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? না সরি, তার আগে অনেকটা আছে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক ইত্যাদির প্রাক্তন বর্তমান ধারক? না, যদি হ্যাঁ হয় হ্যাঁ, আর যদি না হয় তাহলে অবশ্যই না লিখতে হবে। আর যেই পদে আছেন সেই তার সদস্য নম্বরটা লিখতে হবে, প্রত্যেকের একটা সদস্য নম্বর থাকে সেটা দিতে হবে। যদিও থাকে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিতে হবে। ঠিক আছে, তারপর কি না, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে সরকারি কাজ করতো, সরকারি কাজের টাকা পায় এখনও, মানে 60 বছর হয়ে যাওয়ার পরেও, সেরকম কি কেউ আছেন? তাহলে যদি থাকেন হ্যাঁ, যদি না থাকেন না, যদি থাকেন তাহলে তার সদস্যর নাম্বারটা দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? কোনো সদস্য কি জিএসটি দেন? যদি হ্যাঁ তো হ্যাঁ, যদি না হয় তো না। আর যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বারটা দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, পরিবারের মোট বার্ষিক আয় এখানে বলেছে, এইখানে একটুখানি টুইস্ট আছে, এটা একটু দেখবেন। পরিবারের মোট বার্ষিক আয় বলেছে, এখানে কিন্তু বলেনি যে এইচওএফের মোট বার্ষিক আয়। তার মানে কি আমাদেরকে এইচওএফের বার্ষিক আয় দিলে হবে না, এখানে আমাদের পরিবারে কতজনের বার্ষিক আয়, মানে কতজন আয় করছে সেটার উপর ডিপেন্ড করে এখানে আপনাকে অঙ্কটা লিখতে হবে। এবার যদি বলেন যে পরিবারের, আমি একটা ধরে নিচ্ছি এভারেজ 2 লাখ টাকা এইচওএফের। আচ্ছা, এখানে তাহলে টুইস্টটা এটাই যে যদি এখানে শুধুমাত্র এইচওএফের অ্যামাউন্ট দিলে হবে না, এইচওএফের বার্ষিক অ্যানুয়াল ইনকাম দিলে হবে না। এখানে কি দিতে হবে, পরিবারে, ধরুন পরিবারে 2 জন কাজ করছে, 2 জন,
দুজন কাজ করছে আর দুজন কাজ করছে না, তার মানে দুজনের ইনকাম হচ্ছে, দুজনের ইনকাম হচ্ছে না। তাই জন্য আমাদের যে কোনো একজনের বা হেড অফ দি ফ্যামিলির পরিবারের আয় দিলে হবে না, ওই দুজনের মিলিয়ে যে পরিবারের আয়টা হবে সেটা দিতে হবে। ধরুন দুজনে কাজ করছে, বার্ষিক আয় মোটামুটি 3 লাখ সামথিং, তো আপনাকে 3 লাখ দিতে হবে, যেহেতু এটা পরিবারের চেয়েছে, এটা শুধুমাত্র এইচএফ এর চায়নি, ঠিক আছে। নেক্সট, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি প্রযোজ্য হয় তো হ্যাঁ, যদি না হয় আবেদন করা হয়েছে হ্যাঁ, আবেদন নম্বরটা লিখুন, আর যদি ইস্যু করা হয়েছে হ্যাঁ, তবে সার্টিফিকেট নম্বরটি দিন। এগুলো দিয়ে সবটা করতে হবে, যতজনের দেওয়া হয়েছে বা করা হয়েছে করতে হবে। পরেরটা দেখুন, পরেরটা বলেছে কি না, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি, এআরডি, তারপর শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, মৎস্য ক্রেডিট কার্ড ইত্যাদির জন্য। তো আপনাদের যদি কিছু থেকে থাকে, যদি কিছু থেকে থাকে তাহলে দেবেন, আর যদি না থেকে থাকে দেওয়ার দরকার নেই। যদি থেকে থাকে তাহলে পরিবারের প্রধানের নম্বর দেবেন, আইডির নাম্বার দেবেন, যে তারিখ ইস্যু করা হয়েছে সেটা সেমভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এর দেবেন। তারপরেরটা কি বলেছে, যদি এসআইআরে 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, মানে যে ট্রাইব্যুনালে যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম অনেকে, তাদের জন্য পরিবারের প্রযোজ্য নয় মানে কি, মানে ট্রাইব্যুনালে কি অ্যাপ্লাই করা হয়নি? যদি প্রযোজ্য না হয় একদমই না, যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ চাই। তার মানে যদি প্রযোজ্য না হয় তো না এতে টিক, যদি না হয় তো পুরো না এতে টিক, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ এতেও টিক। পরেরটা, এটা শুধু এইচএফের জন্য না, এটাও সবার জন্যই, পরিবারের সবার সদস্য 1, 2, 3, 4, 5 সবার জন্য। এবার হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল, মানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। অনেকের বাড়িতে শিশু আছে যারা বিদ্যালয়ে পড়ছে, আর অনেকের বাড়িতে এখন নেইও। যাদের বাড়িতে নেই তাদের তো লেখার কোনো দরকারই নেই, কিন্তু যাদের বাড়িতে আছে তাদের লিখতে হবে। কীরকম না, সদস্য নম্বর, মানে শুধুমাত্র এখানে পরিবারের 4 জনের চায়নি, শুধু শিশুদের সংখ্যা চেয়েছে, ঠিক আছে। তবে হ্যাঁ, যদি শিশু ধরে নিন সদস্য নম্বর 4-এ থাকে, মানে আপনি প্রথমে সাইন করেছেন সদস্য নম্বর 4-এ আপনার বাচ্চাকে, তাহলে কিন্তু এখানে সদস্য নম্বরটা দিতে হবে, মানে আপনি কোন সদস্যের কথা বলছেন। তো শিশু সদস্য 1 সেটার কি লিখতে হবে না, তার নাম দিতে হবে, শ্রেণী দিতে হবে, বিদ্যালয়ের নাম দিতে হবে, ধরন দিতে হবে। ধরনটা কীরকম, মানে সরকারি বিদ্যালয়ে পড়ছে নাকি স্পন্সার্ড, নাকি বেসরকারি বিদ্যালয়ে পড়ছে, নাকি স্বীকৃত মাদ্রাসায় পড়ছে, নাকি অন্যান্য মাদ্রাসায় পড়ছে, নাকি নিজ কোনোতে পড়ছে, যেটা হবে সেটাতে সঠিকভাবে দিয়ে যাবেন না। বিদ্যালয়ের ধরন কি বলেছে, অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। এই জায়গাটা করে যদি অন্যান্য থেকে উপরে থাকে তাহলে এই জায়গায় এরকম মানে ডিটেলসটা দিতে বলেছে, আপনি কোন জায়গায় পড়ছেন, কেন, মানে ওইখানেই কীরকম ধরনের জিনিসটা। যদি আপনার যতগুলো শিশু আছে আপনি ততগুলো শিশুর নাম দিয়ে দেবেন, কিন্তু সদস্য নাম্বারটা মেনশন করবেন আগে যেরকম সদস্য নাম্বারে মেনশন করেছিলেন। আচ্ছা, পরেরটা দেখি, যদি আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, মানে একটা সরকারি প্রকল্প পেলে হয়তো আরেকটা পাবেন, এরকম যদি কোনো ব্যাপার থাকে সেই জন্য। যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করে দেবেন, আর যদি না হয় তো না করারও কোনো দরকার নেই। এবার সেমভাবে সদস্য 1 যদি পেয়ে থাকে না হ্যাঁ, আর যদি নাও হয়ে থাকে না। প্রকল্পের নামটা লিখতে হবে এই জায়গাটায়, 1, 2, 3, 4, 5 5টা প্রকল্পের নাম দেবেন যদি থাকে, যদি দেন। যদি আপনি এবার তার মধ্যে ধরুন 2খানা প্রকল্পের নাম দিলেন যে আমি এই দুটো পাই, এবার আপনি কি সেখান থেকে প্রত্যাহার করতে চান? যদি হ্যাঁ চান তো তাহলে এখানে হ্যাঁ, কিন্তু আমরা কেউই চাইবো না যে না, তাই না? তাই সদস্য 2, সদস্য 3 যেভাবে হবে সেভাবে করবেন। 4 এটা শেষ হয়ে গেল। তাহলে 2 হচ্ছে বাদ দেওয়ার কারণ অফিসার কর্তৃক পূরণীয়, মানে কোনটা বাদ দেওয়ার কারণ বলেছে বলুন তো? এখানে আপনি যে বলছেন যে আপনি কি প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, যদি চান তো হ্যাঁ লিখুন। ধরুন এখানে আমি কিছু একটা এমন লিখলাম যে প্রকল্পের নাম যেখান থেকে আমি হ্যাঁ করতে চাই, তো সেই জায়গায় কারণটা লিখতে হবে যে কেন আপনি ওই প্রকল্প থেকে নিজেকে বঞ্চিত করতে চান, ঠিক আছে। তারপর এখানে আরেকটা জিনিস বলেছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটাতে আমরা যদি সম্মত হই তাহলে টিক চিহ্ন দেব, এই ফর্মটি যাচাইযোগ্য।
সম্মত দেব, টিক চিহ্ন দেবেন আপনারা। দেওয়ার পরে এখানে স্বাক্ষর করবেন। এখানে কিন্তু এবার বলছে যে বলা হয়নি যে স্বাক্ষরটা কার, HOF এর নাকি যার অন্নপূর্ণা ভাণ্ডার করছেন তার জন্য। তাই জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, HOF এর যেরকম স্বাক্ষর দিলেন তো দিলেন, আর আপনি নিজেরও একটা স্বাক্ষর করে দেবেন, দুটো করে স্বাক্ষর করে দেবেন। তাহলে ওনারা অ্যাটলিস্ট বুঝতে পারবে যে না দুজনই সাইন করেছে এবং দুজনেই সঠিক তথ্য দিয়েছে। ঠিক আছে? তাই জন্য এখানে স্বাক্ষর যেহেতু এখানে মেনশন করা নেই যে আপনি HOF এর দেবেন না নিজের দেবেন, অথচ এটা বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার, অথচ আবার এখানে হেড অফ দি ফ্যামিলির নাম চেয়েছে, কিন্তু এখানে স্বাক্ষরের জায়গায় কে সাইন করবে সেটা কিন্তু বলে দেয়নি। তাই জন্য আপনারা যে কোনো দুজন করতেই পারেন, আপনার HOF দিয়েও করাতে পারেন, আপনিও করতে পারেন, তো দুটো করে দেওয়া বেটার। এই ছিল। আর এইখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই যে এই পোর্শনটা আছে, এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, আপনাদের ব্যবহারের জন্য নয়। আপনারা এখানে কিছু লিখবেন না। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি ঠিকঠাক বোঝাতে পেরেছি। যদি কারোর কোনো প্রয়োজন থাকে, বুঝতে না পেরে থাকেন, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।